সমস্ত আমাদের যে কেসগুলো রয়েছে, কেসের সম্পর্কে অনেকের অনেক জিজ্ঞাসা রয়েছে, সেগুলো সম্পর্কে কিছুটা করে বলবো। সবটা যেহেতু বাইরে বলা যায় না, কেসের গ্রাউন্ড, সমস্ত কেসের ডিটেলস সবটা বাইরে বলা যাবে না, তবে কিছু কিছু বলবো। 30 তারিখে, প্রথমে 30 তারিখ নিয়ে বলছি যেহেতু খুব সময় কম হাতে। 30 তারিখে আমাদের যে মিছিলটা আছে, আমরা যেভাবে পারমিশন নিয়ে মিছিল করি সেই রকম পারমিশন নিয়েই মিছিলটা আছে আমাদের 30 তারিখে, শিয়ালদা থেকে ধর্মতলা অবধি। মিছিলের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, বরাবরই গুরুত্ব রয়েছে। একই রকমভাবে আমরা যে বিক্ষোভ দেখাই, মানে পারমিশন ছাড়া যেগুলো, তারও গুরুত্ব রয়েছে। তবে সেটা জনবলটা যখন বেশি হয় তখন সেটা আলাদা একটা মাত্রা পায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না নানা কারণে। তো যেটা বলছিলাম, 30 তারিখে যেহেতু পারমিশন নিয়ে আছে, সবাই আসো, জমায়েতটা দেখা হবে কতজন জমায়েত হচ্ছে, এইটা একটা বার্তা যায় ভালো মতো যে এরা সংঘবদ্ধ আছে। সেই জমায়েতটা আমাদের 30 তারিখে দেখাতে হবে শান্তিপূর্ণভাবে। আমরা যেভাবে করি, গিয়ে তারপরে ধর্মতলায় আমরা কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করি, সমস্তটা হবে, আমাদের দাবিটা তুলে ধরবো। আর এটা একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, নিজে সমস্ত মঞ্চ থেকে, সমস্ত সভা থেকে একাধিকবার বলছেন 10 লক্ষ শূন্যপদ রয়েছে, সরকারি শূন্যপদ, এই পদগুলো খালি পড়ে রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বীকার করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের দাবি না তুলতে পারি, তাহলে আর শিক্ষক হয়ে কী হবে? শিক্ষকতার চাকরি করতে যাবেন, তো সেখানে মেরুদণ্ড সোজা রেখে অনেক দায়িত্ব রয়েছে, শুধুমাত্র পড়াবো, মাইনা নেবো, এই বিষয়টা নয়। তো এই জন্য বলবো প্রত্যেককে আসতে হবে, নাহলে একটা সময়, কিছু সময়, এখন হয়তো অনেকে কিছু অনুভব করছে না, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে সমস্তটা অনুভব করবে, এবং তাদের নিজের তখন বিবেকে লাগবে যে আমি আমার সময় কি করেছি, আমি অন্যদের বড় বড় কথা বলছি, আমি ছাত্রদের এই বলছি, তো সেক্ষেত্রে আমি নিজে কি করেছি? আমি তো অন্যায়ের বিরুদ্ধে কোনো কথাই বলিনি, আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করেছি, নিজের চাকরি নিয়ে চিন্তা করেছি, নিজের কাজবাজ নিয়ে চিন্তা করেছি, একদিনও নিজের দাবি নিয়ে লড়াই করিনি। তো এই প্রশ্নগুলো একটা সময় জাগবে, এই মুহূর্তে না জাগলেও। তো সেই জন্য সবাইকে বলবো একবার অন্তত মিছিলে আসো, যারা আসে না তাদের উদ্দেশ্যে বলছি। মিছিলে আসলে একটা যে আলাদা রকম ভালো লাগা তৈরি হবে, সেটা তখনই বুঝতে পারবে। তখন দেখবেন আর মিছিলে না আসলে তখন আবার খারাপ লাগবে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমরা কেউ কাউকে তো চিনতাম না, কিন্তু এখন একটা পরিবারের মতো সকলে, কেউ কাউকে চিনতাম না, কিন্তু সবাই একটা সংঘবদ্ধ হয়ে পরিবারের মতো হয়েছি। আজকের এই লাইভটাতে অনেক বার্তা দেবো, কেসের আপডেটগুলো সব দেবো, সবাই শেষ পর্যন্ত শুনবে, একটু দীর্ঘায়িত হবে। তো মিছিলটায় 30 তারিখে এর জন্য আসতে বলছি, কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন চারিদিকে 10 লক্ষ শূন্যপদ, তার পাশাপাশি বিধানসভা চলছে, অধিবেশন চলছে, তো সেখানে আমাদের কথা উঠে আসবে যদি আমরা সেইভাবে মিছিলটা জমায়েত করে করতে পারি। এই মুহূর্তে চাকরি প্রার্থীদের আন্দোলন সেভাবে হচ্ছে না, বিশেষ করে আমাদের শিক্ষক পদে যে চাকরি প্রার্থীদের আন্দোলনগুলো সবটাই কিন্তু বসে গেছে। ভোটের পরে কোনো সংবাদে কিন্তু সেইভাবে নেই তারা। তো আমাদের হাতে সুযোগ আছে, আমরা আমাদের দাবিটা তুলে ধরবো সঠিকভাবে। প্রত্যেককে, যারা যারা রয়েছে, প্রত্যেককে অনুরোধ করছি যে প্লাকার্ডগুলো দেওয়া হয়েছে, নিজে থেকে একটু প্লাকার্ডগুলো করে নিয়ে আসবে, কারণ সবাইকে দেওয়া সম্ভব হয় না। প্লাকার্ড প্রত্যেকবার আইন অমান্যগুলোতে আমাদের নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, তো পুলিশ রেখে দেয়, এই বিষয়গুলো হয়। তো প্রত্যেকবার খরচা করা সম্ভব নয় বেশি, তাই প্লাকার্ডগুলো একটু নিজে থেকে করে আনবে যে যতটা পারবে। আর সামনে বড় যেটা বিপদ রয়েছে 6 তারিখে, এটা প্রত্যেকেই জানো যে বড় বিপদ রয়েছে। আরও কী কী বিপদ আসবে আমরা জানি না, কারণ আপাতত বিএড বাদ হয়েছে, এনআইএস বাদ হয়েছে, আমাদের প্রতিযোগিতা অনেকটা কমেছে, সবাই সুবিধা আছে। কিন্তু বিএডের আপনারা জানেন আবার রিভিউ পিটিশন হচ্ছে, রিভিউ পিটিশন হয়েছিল 2023 সালে একটা হয়েছিল, আবার 24 সালে একটা হয়েছে, তো সেটা শুনানি আগের দিনও হয়েছে। তো সেটার অর্ডার আসলে বিস্তারিত বলবো, এখন বলছি না, প্যানিক করার তবে কিছু নেই, আশা করি কিছু হবে না ওতে। আর এনআইএসেরটাও রিভিউ পিটিশন হয়েছিল, রিভিউতে কী হয়, চেম্বারে বসে বিচারপতিরা দেখেন যে কোনো তথ্য আছে কিনা, কোনো শুনানি জায়গা আছে কিনা, সেটা থাকলে আবার শুনানি শুরু করেন। এই তো এনআইএসের ক্ষেত্রেও শুনানি শুরু করার আদেশ দিয়েছেন ওনারা চেম্বারে বসে সিদ্ধান্ত নিয়ে। তো এনআইএসের মামলাও হচ্ছে গিয়ে আমাদের 6 তারিখেই আবার শুনানি আছে, এই সামনের 6 তারিখে, যেই 6 তারিখে গুরুত্বপূর্ণ, একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আপনারা জানেন যে এসএসসির মামলা সমস্ত যে চাকরি চলে গেল 23,000-এর উপরে, সেই মামলাগুলো শুনানি 6 তারিখে আছে। পাশাপাশি 6 তারিখে আমাদের যে 2014 সালে যে 6 প্রশ্ন আমরা আটকে রাখতে পেরেছি আপাতত, সেই মামলারও শুনানি রয়েছে 6 তারিখে। পাশাপাশি 6 তারিখে এনআইএসের মামলাটাও আবার শুনানি হবে। তো 6 তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাতে বেশি সময় নেই। 2014-এর 6 প্রশ্নের বিষয়টা একাধিকবার বিভিন্ন মিটিংয়ে বলা হয়েছে, বিষয়টা কি প্রত্যেকে জানো, প্রত্যেকে অবগত আছো। যারা নতুন আছে, যারা একদম কিছুতে থাকে না, মানে দেখেও আনদেখা করে, তারা হয়তো পুরো ডিটেলসটা জানে না। তবে সমস্যাটা শুধুমাত্র 6 প্রশ্নে নয়, যে 6 প্রশ্ন পেয়ে পাস করবে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেইখানেও কিন্তু সমস্যাটা শুধু নয়, সমস্যাটা শূন্যপদেও আছে। আমরা যেভাবে 2009-এর জটিলতা, এতদিন বাদে এত আইন লড়াইয়ের পরে এই সময়টায় কাটলো বলে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হলাম, 2009-এর যেহেতু নিয়োগের অর্ডার হলো হাইকোর্ট থেকে, তো শূন্যপদগুলো কিন্তু চলে গেল অনেকটাই, প্রায় 2000-এর উপরে শূন্যপদ কিন্তু চলে গেল। সেগুলোতে আমরা কিন্তু সুযোগ পেতাম যদি আমাদের নোটিফিকেশন এই মুহূর্তে আসতো, কিন্তু সেই শূন্যপদগুলো আমরা ক্ষতি হলো আমাদের। একই রকমভাবে এই 6 প্রশ্নে কিন্তু এই শূন্যপদ জড়িয়ে আছে, কারণ আপনারা যারা কেসগুলো জানেন,
তারা দেখে থাকবেন যে 6 প্রশ্ন নিয়ে মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে বহু হয়েছে। কলকাতা হাইকোর্ট যখন প্রথম ছিল, পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল, পিটিশনারদের নাম্বার দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই রিসেন্ট মানে 2023 সালে 2022 সালে অর্ডার হয়েছিল, 23 সালে অনেকে জয়েনিং করেছে 6 প্রশ্নের নাম্বার নিয়ে, যাদের ট্রেনিং ছিল তা জয়েনিং করেছে। তারপরে যখন 2023 সালে যখন ফাইনালি রায় হলো যে প্রত্যেককে 6 নাম্বার দিতে হবে, ডিভিশন বেঞ্চ থেকে যখন রায়দান হলো, তখন কিন্তু একাধিক মামলা হয়ে রয়েছে যে আমাদেরও ট্রেনিং রয়েছে আগের, মানে যেহেতু 2016 নিয়োগে ট্রেনিং প্রাপ্তরা চাকরি পেয়ে গেছিল, তো সেই হিসাবে ওদের মামলা রয়েছে যে আমাদেরও ট্রেনিং ছিল আগের, মানে 2016 আগের 14-16 ব্যাচ বা তার আগে, তাই আমাদের এই নাম্বার দিয়ে চাকরি দেওয়া হোক এই শূন্য পদে। এবং সেই শূন্য পদগুলো কিন্তু তারা প্রমাণ সহ দেখাচ্ছে যে এই শূন্য পদগুলো এখনো বাকি রয়েছে, নন জয়নিং সিট এখনো বাকি রয়েছে। মানে বাস্তবে বাকি নেই, কারণ পর্ষদ বলছে যে আমরা ম্যাক্সিমাম পুরোটাই প্রায় নিয়োগ করে দিয়েছি, কিন্তু তথ্য আলাদা কথা বলছে, কারণ তার মধ্যে ভুয়ো নিয়োগ আছে আমরা জানি। তো সেখানে ভুয়ো নিয়োগগুলো এখনো প্রমাণ হতে অনেক দেরি, কারণ অনেক আইনি লড়াই এইসব নিয়ে চলে, ততদিন তো আমরা বসে থাকতে পারবো না। কিন্তু ওদের হাতে যে তথ্যগুলো রয়েছে, নন জয়নিং সিটের তথ্যগুলো ওদের রয়েছে, এক একটা ডিপিএসসিতে দেখা যাচ্ছে আমি আরটিআই দিয়ে দিতে পারবো যে 2016 নিয়োগে কোনো জায়গায় 800 জয়নিং হয়নি, কোনো জায়গায় 900 জয়নিং হয়নি, ওরা এইসব নিয়ে মামলা করে বেড়াচ্ছে যে এই জয়নিং হয় শূন্যপদ থাকা রয়েছে, তাহলে আমরা 6 পেয়ে আর চাকরি যেতাম। এই নিয়ে তারা ডিভিশনেও গেছিল অনেক মামলা, মমু মুখার্জির মামলা, শক্তি ঘোষের মামলা, এগুলো সব ডিভিশনেও গেছিল। তখন পর্ষদকে মানে বিচারপতিরা মানে কটাক্ষ করেছে এক কথায়, যে এরা 6 প্রশ্ন আপনারা ইচ্ছা করে দিচ্ছেন না কেন, বারবার এরা বঞ্চিত হচ্ছে। 6 প্রশ্ন না দিয়ে আপনি 2020 সালে আবার নতুন নিয়োগ করে দিলেন, 2022 সালে আপনি নিয়োগ করে দিলেন, তো বিচারপতিরা নিজে থেকে এগুলো বলছে। তো সেইখানে 6 প্রশ্ন কিন্তু পেয়ে গেলে হাতে, তাদের কিন্তু চাকরি আবার একটা জটিলতা, আইনি জটিলতা শুরু হবে, আর তাদের জন্য আবার শূন্যপদ বেরিয়ে গেলে আমরাই ক্ষতিগ্রস্ত হব, এইটা সবাইকে বুঝতে হবে। ডিভিশন বেঞ্চে যখন মামলা চলে, লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার, যিনি সমস্ত শিক্ষা দপ্তরের মামলাগুলো হেডে রয়েছেন, তিনি নিজে থেকে বললেন যে আমাদের মানে যখন বিচারপতিরা কটাক্ষ করলেন যে আপনার নাম্বারটা দিচ্ছেন না কেন, তো উনি বললেন যে আমাদের হচ্ছে গিয়ে 3 মাসের সময় লাগবে, আমাদের অনেক খাতা চেক করতে হবে এবং সেখানে প্রায় 1 লক্ষের বেশি পাস করতে পারে, এটা ইউটিউবেও আছে শুনানিটা, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের টাইম লাগছে। 3 মাস সময় দিয়েছিল ডিভিশন বেঞ্চ, বলেছিল 3 মাসের মধ্যে প্রত্যেককে 6 নাম্বার দিয়ে দিতে হবে। কিন্তু তার মধ্যে আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে 2017 ছিল সেই সময়, গিয়ে তখন কিন্তু ওই মামলা স্টে আনা গেল, সেজন্য এখনো কিন্তু বাছোয়া রয়েছেন। নাহলে কিন্তু আবার একটা 2009 মতো একটা নতুন জটিলতা সৃষ্টি হবে। কি জটিলতা সৃষ্টি হবে আমি কিছু কিছু মামলার বলছি, মানে যেগুলো বেশি মামলা হয়ে রয়েছে 2016-তে কয়েক ধরনের মামলা বলছি। এক হচ্ছে গিয়ে 5% অনেকে জানে, তাই 5% আগে বলছি, যে 2016 নিয়োগে 5% প্যানেল নাকি হয়নি, পর্ষদ নাকি সেটা পাস করেনি, সেই নিয়ে মামলা রয়েছে, সেই মামলায় পর্ষদ ব্যাক ফুটে যাবে। তো সেইখানেও প্রায় 2000-এর উপরে শূন্যপদ, মানে যদি কোর্ট দেখে, কোর্ট রায় দিয়ে দেয়, আমাদের ভুগতে হবে যে এই 5% এদের নিয়োগ দাও। কিন্তু সেই 5% আটকে রয়েছে আপাতত সিঙ্গেল বেঞ্চে। কিসের জন্য আটকে রয়েছে? বহু মামলা হয়েছে, একটা দুটো না, মানে ডজন মামলা হয়ে রয়েছে এই 5% নিয়ে। সেখানে সিঙ্গেল বেঞ্চে শেষমেশ একাধিক মামলায় শুনানিতে এটা মানে বিচারপতি বলেছেন যেহেতু 32,000 চাকরি অলরেডি চলে গেছে, বাদ হয়ে গেছে, সেটা ডিভিশন বেঞ্চে এখন পেন্ডিং আছে, তাই ডিভিশন বেঞ্চের মামলা মেটার পরে এই 5% নিয়ে আলোচনা হবে সিঙ্গেল বেঞ্চে। তো সেইটা কবে হয়ে যাবে সেটা আমরা জানি না, আর সেই তখন কিন্তু মানে আটকানোর কোনো জায়গা থাকবে না। 2009 যেভাবে আমরা আটকাতে পারিনি, ওরকম কিন্তু পরিস্থিতি হবে। এটা হলো 5%। আরও কি জটিলতা আছে, অনেক মামলা রয়েছে যে কাট অফের মামলা, যে আমার বেশি নম্বর আছে কিন্তু আমার থেকে কম নম্বর চাকরি করছে, এরকম এই ধরনের মামলা অনেকগুলো আছে। তাতেও কিন্তু রায় হয়ে গেলে শূন্যপদ কিন্তু আমাদের হাত থেকেই যাবে।